হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, নমস্কার, আদাব। আজকের যে ক্লাস সেটা হচ্ছে সিডিপি পেপার টুর ক্লাস 2। যদি আপনি বাকি ক্লাসগুলো দেখতে চান, আমি যে সিডিপির ক্লাসগুলো করাচ্ছি প্লেলিস্ট থেকে দেখে নেবেন। যদি আপনি সিডিপির কমপ্লিট থিওরি দেখতে চান, যেগুলির মধ্যে প্রত্যেকটা টপিক ডিসকাস করা হচ্ছে ডিটেইল অনুসারে বাংলা মিডিয়ামে, এটা ইউটিউবের মধ্যে প্রথমবার দেওয়া হয়েছে, আমি দিয়েছি আমার চ্যানেলের মধ্যে, আপনারা দেখতে পারেন। বাংলা মিডিয়াম কমপ্লিট সিডিপির থিওরি ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। বাকি যে ক্লাসগুলো হচ্ছে সিডিপির প্রত্যেকটা ক্লাস দেখবেন, কারণ সিলেবাসটা একদম সেম। আর এই পেপারটা যারা পেপার 1-এর আছেন তারা মনে করে নেন এটা আপনার জন্য একটা মক টেস্ট। এই পেপারের মধ্যে আপনার কত মার্কায়, আর প্রত্যেকটা কোয়েশ্চন বোঝার চেষ্টা করবেন, আপনি নিজে নিজে পড়ে বোঝার চেষ্টা করবেন। যারা পেপার 2 আছেন তারা তো এই ভিডিওটা অনেক ধ্যান সহকারে দেখবে, কারণ এটা পেপার 2 স্পেসিফিক কোয়েশ্চন আমি ক্লাস এনেছি। সো আজকে যে প্রথম কোয়েশ্চন সেটা হচ্ছে কোয়েশ্চন নাম্বার 1। নূর forget to bring her tiffin to school and ask Tanya to share her tiffin, saying you should share your tiffin with me today because I shared my tiffin with you yesterday. According to Lawrence Kohlberg's theory of moral development, Noor's statement represent dash orientation typically at stage। মানে এখানে কি বলছে, কোহলবার্গের যে মরাল ডেভেলপমেন্টের যে থিওরি আছে সেই থিওরিটা আমি ডিসকাস করেছি ম্যারাথনের মধ্যে। কোহলবার্গ 3টা লেভেল দিয়েছেন আর 6টা স্টেজ, এক একটা লেভেলের মধ্যে 2টা স্টেজ আছে। সবার প্রথম যে লেভেল সেটা হচ্ছে প্রি কনভেনশনাল, সেকেন্ড লেভেল হচ্ছে কনভেনশনাল, আর থার্ড লেভেল হচ্ছে পোস্ট কনভেনশনাল। প্রি কনভেনশনালের মধ্যে 2টা স্টেজ আছে, অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট, আর আছে ইনস্ট্রুমেন্টাল পারপোজ ওরিয়েন্টেশন, সেকেন্ড স্টেজ। তো এখানে কোন স্টেজের মধ্যে কথা বলা হচ্ছে, যে একটা বাচ্চা নূর তার টিফিন আনাটা ভুলে গিয়েছে, সে বলছে আমি তোমাকে কালকে শেয়ার করেছিলাম আমার টিফিন, আজকে তুমি আমার শেয়ার করবে। এখানে যে ইন্ডিভিজুয়াল এক্সচেঞ্জ যে স্টেজ আছে, যেটা এই স্টেজের কথা বলা হয়েছে, যেটা স্টেজ হচ্ছে প্রি কনভেনশনাল লেভেলের সেকেন্ড স্টেজ। এই স্টেজের কথা বলা হয়েছে যে আমি কালকে টিফিনটা তোমাকে খাওয়াইছিলাম, শেয়ার করেছিলাম, আজকে তুমি আমাকে করবে। একটা বাচ্চা যখন বলবে যে ওই বাচ্চাটা আমাকে মারছিল তাই আমি তাকে মারছি, এটা কোন স্টেজের মধ্যে পড়ে? ইন্ডিভিজুয়াল এক্সচেঞ্জের মধ্যে পড়ে। ইন্ডিভিজুয়াল এক্সচেঞ্জ বা ওই স্টেজের অন্য নামও আছে পার্সোনাল রিওয়ার্ড ওরিয়েন্টেশন। এই স্টেজের আরেকটি নাম হচ্ছে ইন্টারপার্সোনাল বা ইনস্ট্রুমেন্টাল পারপোজ ওরিয়েন্টেশন। এই স্টেজের মানে এক এক রকম এক এক সময় আসে। এই তিনটা নামে জানা যায়। ইন্ডিভিজুয়াল অ্যান্ড এক্সচেঞ্জ প্রথম, সেকেন্ড হচ্ছে পার্সোনাল রিওয়ার্ড ওরিয়েন্টেশন, আর থার্ড হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পারপোজ ওরিয়েন্টেশন। মানে এই তিনটা নাম একটা স্টেজকে বা কোনো সময় চেঞ্জ করে দিয়ে দেয়। ল অ্যান্ড অর্ডার যে স্টেজ, এই স্টেজটা হচ্ছে সেকেন্ড লেভেলের স্টেজ। অপশন 1 যেটা সেটা হবে না। অবিডিয়েন্স হচ্ছে প্রথম লেভেলের ফার্স্ট স্টেজ, যেটা প্রি কনভেনশনাল, এটা হবে না, কারণ এখানে ফার্স্ট স্টেজ অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট, সেই স্টেজ যে স্টেজে বাচ্চা তাকে পানিশমেন্ট দেওয়া হবে, সেই পানিশমেন্টের বয়ে কোনো একটা জিনিস করবে, তার রিজনটা বারে থাকবে যে আমাকে বাবা পানিশ করবেন যদি আমি পড়তে না বসি, তখন সেটা হবে অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট স্টেজ। আর এই স্টেজটা কোন লেভেলের মধ্যে? প্রথম লেভেল প্রি কনভেনশনাল মধ্যে। তারপরে বিং নাইস কনভেনশনাল। বিং নাইস মানে গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন যেটা আছে, যেটা কনভেনশনাল লেভেলের মধ্যে পড়ে। স্টেজ নাম্বার 3 গুড গার্ল গুড বয় ওরিয়েন্টেশন। এখানে যে একজন তার প্রেজ করবে, তার বাবা কিংবা মা বলবে আমার গুড়িয়া অনেক ভালো, তাই তুমি এই কাজটা করে নাও, তখন সেটা হবে বিং নাইস আর কনভেনশনাল লেভেলের। নেক্সট হচ্ছে অপশন 4 এক্সচেঞ্জ, মানে ইন্ডিভিজুয়াল এক্সচেঞ্জ। অপশন 4 যেটা সেটা হচ্ছে সঠিক, কিন্তু এখানে দিয়ে দিয়েছে কনভেনশনাল, কিন্তু এটা হবে প্রি কনভেনশনাল। এখানে তো আর অপশনই নেই, আমাদেরকে অপশনের সাথে খেলতে হবে। কোয়েশন যখন দেখবেন কিছু কোয়েশনটা বুঝতে পারছে না, কিন্তু অপশনের সাথে আপনি এলিমিনেট করে বার করতে পারবেন। কিন্তু ইন্ডিভিজুয়াল এক্সচেঞ্জ এইটা প্রি কনভেনশনাল লেভেলের সেকেন্ড স্টেজ, বাট এখানে তো প্রি কনভেনশনের সাথে দিয়ে দেয় না এক্সচেঞ্জটা, আর এখানে কোনো অপশন তো ফিট হচ্ছেই না, তাই এটা সঠিক অপশন হচ্ছে এক্সচেঞ্জ আর কনভেনশনাল লেভেল।
কিন্তু আপনি যদি অরিজিনাল দেখতে চান তাহলে এই লেভেলটা হচ্ছে লেভেল 1 প্রি কনভেনশন লেভেলের সেকেন্ড স্টেজ। বাট অপশনের সাথে আমরা যাওয়ার জন্য অপশন 4টা সিলেক্ট করলাম। নেক্সট কোয়েশ্চন নাম্বার 2, widely held beliefs about typified characteristic deemed appropriate for different sex in the society are referred to as gender discrimination, gender roles, gender identity, gender stereotype। যে কোনো একটা সেক্স আছে মেল কিংবা ফিমেল, এই মেলের সাথে আপনি যে কোনো একটা টাইপ জুড়ে দিলেন, যেমন মেয়েরা কী করবে, জিন্স পরতে পারবে না, ছেলেরাই একমাত্র জিন্স পরবে, এটা কি, এটা হচ্ছে জেন্ডার স্টিরিওটাইপ। অপশন 4 যেটা সেটা হচ্ছে সঠিক। এই কোয়েশনটা প্রত্যেক বছর রিপিট করে, পেপার 1 হোক কিংবা পেপার 2 হোক, প্রত্যেক বছর আপনি যদি প্রিভিয়াস ক্লাসগুলো দেখছেন নিশ্চয়ই এই কোয়েশনটা কতবার যে রিপিট করেছে, প্রত্যেকটি ইয়ারে আছে এই কোয়েশন। জেন্ডার আইডেন্টিটি মানে আইডেন্টিটি বলতে যেমন মেল ফিমেল এটা আইডেন্টিটি বলে নেবেন। জেন্ডার রুলস মানে এগুলি হবে না। জেন্ডার ডিসক্রিমিনেশন মানে আপনি জেন্ডারের প্রতি ভেদভাব করলেন, কোনো একটা জেন্ডারের ভেদভাব মানে আপনি বুঝতে পারছেন, মানে ছেলেদেরকে বেশি অ্যাটেনশন দিয়েছেন এইভাবে। এই জেন্ডার ডিসক্রিমিনেশনটা জেন্ডার স্টিরিওটাইপের মধ্যে ইনক্লুড হয়ে যায়। অপশন 4টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3, recently there have been conscious effort to include stories in curriculum where father is involved in household works and mother is doing adventure activities. This move is important because মানে রিসেন্টলি যে আমাদের কারিকুলাম তৈরি করা হচ্ছে কিংবা যে কোন পাঠ্যপুস্তকগুলো তৈরি করা হচ্ছে, সেই পাঠ্যপুস্তকের সাথে এইরকম স্টোরি ইউজ করা হচ্ছে যে ফাদারকে দেখানো হয়েছে ঘরের কাজের মধ্যে আর মাকে দেখানো হচ্ছে অ্যাডভেঞ্চার, যে কোনো একটা অ্যাডভেঞ্চারের মধ্যে মাকে দেখানো হচ্ছে স্টোরিজের মধ্যে, মানে যে কবিতা কিংবা যে পার্ট আছে সেই পার্টের মধ্যে এইভাবে ইউজ করা হচ্ছে। এটা ইম্পর্টেন্ট কেন হচ্ছে, ইট এইমস টু স্ট্রেংথেন জেন্ডার বায়াস, মানে জেন্ডার বায়াসকে স্ট্রেংথ করার জন্য, স্ট্রেংথেন মানে আপনি মজবুত করছেন, এখানে তো মজবুত করছেন না জেন্ডার স্ট্রেংথকে, কারণ এখানে আপনি চ্যালেঞ্জের মতো কিছু করছেন, হবে না। ইট এইমস টু এলিমিনেট জেন্ডার স্টিরিওটাইপিং, আপনি এলিমিনেট করার চেষ্টা করছেন, যে দেখাচ্ছেন মেয়েরা এটা করতে পারবে আর ছেলেরা এটা করতে পারবে, আপনি এক ধরনের চ্যালেঞ্জের মতো করছেন। অপশন 1টা সঠিক আছে। ইট এইমস টু এনকারেজ জেন্ডার কনস্টেন্সি, এখানে আপনি এনকারেজ করছেন না, এখানে মানে জেন্ডারকে ডিসকারেজ করতে পারেন, ডিসকারেজ একটু বলতে পারেন কিন্তু এনকারেজ করছেন না এখানে। টু ইনক্রিজ জেন্ডার ডিসক্রিমিনেশন মানে জেন্ডার ডিসক্রিমিনেশনটাকে আপনি ইনক্রিজ করেছেন, জেন্ডার এইমসটাকে আপনি ইনক্রিজ না করে ডিক্রিজ করার চেষ্টা করেছেন, আর এটাকে আপনি ডিক্রিজ করার চেষ্টা করবেন। সো এখানে আমাদের অপশন 2টা হবে সঠিক। ইট এইমস টু এলিমিনেট জেন্ডার স্টিরিওটাইপিং, আপনি জেন্ডার স্টিরিওটাইপিংয়ের প্রতি চ্যালেঞ্জ দেখাচ্ছেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 4, according to Vygotsky, when adults adjust the support to extend the child's current level of performance, it is called, একটা বাচ্চার যে কারেন্ট লেভেল আছে মানে বাচ্চা বর্তমানে যে জিনিসটা পারছে সেই কিছু এখানে যদি বাধা আসে আপনি সাপোর্ট করছেন, এই যে সাপোর্ট, এই সাপোর্টটাকে কি বলা হচ্ছে, ডিসকভারি, লার্নিং, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, স্কেপফোল্ডিং না ইন্টার সাবজেক্টিভিটি। ইন্টার সাবজেক্টিভিটি মানে একটা সাবজেক্টে আপনি আরেকটা সাবজেক্টের সাথে জড়িত করছেন, এখানে সাবজেক্টকে জড়িত করছেন না। স্কেপ ফোল্ডিং, বাচ্চার যে লেভেল আছে, যে পারফরমেন্স আছে, সেই কারেন্ট লেভেলটাকে আপনি সাপোর্ট করে তাকে আরও ইনক্রিজ করার চেষ্টা করছেন, এটা হচ্ছে স্কেপ ফোল্ডিং। অপশন 3 যেটা সেটা হচ্ছে সঠিক। জন প্রক্সিমাল ডেভেলপমেন্ট হচ্ছে একটা সম্ভাবনা, মানে একটা সম্ভাবনা আছে বাচ্চা ওই জিনিসটা করতে পারবে কিন্তু করতে পারতে তাকে সাপোর্টের দরকার, এই সাপোর্টের কোয়েশনটা জিজ্ঞাসা করেছে যে সাপোর্টটাকে কি বলা হবে, সাপোর্টটাকে স্কেপ ফোল্ডিং বলা হবে। আর জেডপিটি হচ্ছে একটা সম্ভাবনা, মানে বাচ্চা জিনিসটা করতে পারবে তার একটা সম্ভাবনা আছে, এখানে ডিসকভারি লার্নিং হবে না। নেক্সট কোয়েশ্চন নাম্বার 5, অ্যাকর্ডিং টু জিন পিয়াজেস থিওরি of cognitive development, hypothetico-deductive reasoning develops during hypothetico-deductive reasoningটা কোন স্টেজের মধ্যে ডেভেলপ হবে, পিয়াজের স্টেজের মধ্যে। পিয়াজের 4টি স্টেজ দিয়েছেন, সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কনক্রিট অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ। এগুলির একটি সিকোয়েন্সে দেওয়া আছে SPCF মনে রাখার জন্য একটা ঠিক, এটা লেটস লার্নের থেকে বলতে পারেন, লেটস লার্ন দিয়েছে।
সেন্সরি মোটর স্টেজ হচ্ছে 0 থেকে 2, প্রি অপারেশনাল হচ্ছে যেমন 2 থেকে 6, তারপরে কনক্রিট 6 থেকে 11 আর ফর্মাল হচ্ছে 11 অ্যান্ড অ্যাভাব। সেন্সরি মোটর স্টেজের মধ্যে হাইপোথেটিক্যাল ডিডাকটিভ আসে না, প্রি অপারেশনাল স্টেজের মধ্যেও হাইপোথেটিক আসে না। কনক্রিট অপারেশনাল যে বাচ্চা কনক্রিট যে জিনিসগুলো থাকে সের প্রতি লজিক থাকে। ফর্মাল অপারেশনাল স্টেজের মধ্যে বাচ্চা হাইপোথেটিক ও ডিডাকটিভ রিজনিং করতে পারে, মানে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। হাইপোথেটিক ও ডিডাকটিভ রিজনিং বলতে যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংগুলো আছে সেগুলো করতে পারে, যে প্লেন কীভাবে উঠছে, প্লেন কেন উঠছে, যে সায়েন্টিফিক থিঙ্কিংগুলো আছে সেগুলো কোন স্টেজের মধ্যে আসে, ফর্মাল অপারেশনাল স্টেজের মধ্যে। অপশন 4টা হচ্ছে সঠিক। Next question, question number 6. According to Dash, it is important to understand the social processes and influence on the cultural context on children's thinking. এটা যে ইম্পর্টেন্ট হচ্ছে যে সোশিয়াল আর কালচার যেটা বাচ্চার যে থিঙ্কিং আছে সেটার মধ্যে প্রভাব ফেলবে। এটা কোন থিওরিস্ট বলেছেন? লরেন্স কোয়ালবার্গ, জিন পিয়াজে, লেভ ভাইগোস্কি, অ্যালবার্ট বান্ডুরা। লেভ ভাইগোস্কি সোশিয়াল, কালচার, ল্যাঙ্গুয়েজ এগুলিকে অনেক ইম্পর্ট্যান্ট দিয়েছেন। তিনি বলেছেন যে বাচ্চার সোশিয়াল ইন্টারাকশন থেকে বাচ্চার থিঙ্কিংটা ডেভেলপ হবে। লেভ ভাইগোস্কি থিওরি দিয়েছেন কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরি দিয়েছেন পিয়াজেও আর ভাইগোস্কিও। ভাইগোস্কির থিওরির নামটা হচ্ছে সোশিও কালচারাল অ্যাপ্রোচ, কিন্তু দিয়েছেন কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরি। সো এখানে সঠিক অপশন হচ্ছে লেভ ভাইগোস্কি, যে বাচ্চার থিঙ্কিংয়ের মধ্যে প্রভাব পড়বে তার সোসাইটি কিংবা তার যে কালচার তার থিঙ্কিংয়ের মধ্যে প্রভাব পড়বে। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 7. Drawing implications from Piaget's theory of cognitive development, a teacher of grade 6 to 8 in his classroom should, ক্লাস 6 থেকে 8-এর মধ্যে টিচারের কী করা উচিত? কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য, বাচ্চার মানসিক বিকাশের জন্য ডিসকারেজ ইউজ অফ লজিক্যাল আর্গুমেন্টস। বাচ্চা যে লজিক্যাল আর্গুমেন্টসগুলো দিচ্ছে তাকে ডিসকারেজ করবেন। কখনো বাচ্চা যে জিনিসটা দিয়েছে কিংবা বলেছে তার যে এক্সপিরিয়েন্সটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন, তাকে ভ্যালু দেবেন। কখনো তার যে থিঙ্কিং আছে সেটাকে আপনি ডিসকারেজ করবেন না। ডিসকারেজ নেগেটিভ ওয়ার্ড। প্রেজেন্ট প্রবলেমস দ্যাট রিকোয়ার রিজনিং বেসড সলিউশন। অবশ্য বাচ্চা যদি একটা প্রবলেমস দেয় বা বাচ্চাদের সামনে আপনি এই রকমের প্রবলেম রাখবেন 6 to 8-এর মধ্যে, যাতে তারা তার সলিউশন বার করতে পারে রিজনিং করে। প্রেজেন্ট প্রবলেমস দ্যাট রিকোয়ার রিজনিং বেসড সলিউশন, যেখানে মধ্যে রিজন লাগে, এই ধরনের প্রবলেমটা তাদের সামনে রাখবেন, তাদের লজিক্যাল ডেভেলপমেন্ট হবে। ইউজ অনলি কনক্রিট ম্যাটেরিয়ালস টু টিচ কনসেপ্ট। শুধু কনক্রিট মানে অ্যাবস্ট্রাক্টগুলো আপনি করাবেন না 6 to 8-এর মধ্যে বাচ্চা ফর্মাল স্টেজের মধ্যে চলে যায়, বাচ্চাকে আপনি অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টগুলো করাতে পারবেন। সো এটা হবে না যে শুধু আপনি কনক্রিট মানে যেটা জিনিস সামনে থাকে আর অ্যাবস্ট্রাক্ট যেটা সামনে থাকে না। আপনি এই 6 to 8-এর মধ্যে কনক্রিটও করাতে পারেন আর অ্যাবস্ট্রাক্টও করাতে পারেন। এখানে শুধু বলছে কনক্রিটের কথা, তাই এটি হলো না। রিলাই সোলি অন প্রিসক্রিপটিভ সিলেবাস, শুধু সিলেবাসের উপর ডিপেন্ডেন্ট থাকবেন, এটা হবে না। অপশন 2টা হচ্ছে সঠিক। প্রেজেন্ট প্রবলেমস দ্যাট রিকোয়ার রিজনিং বেসড সলিউশন। যদি এটার মিনিং দেখতে চান তাহলে এটা হবে ऐसी समस्या प्रस्तुत करनी चाहिए जिसमें तर्क आधारित समाधान की आवश्यकता होते हो। মানে এই রকমের আপনি সমস্যা তাদের সামনে রাখবেন, প্রবলেম তাদের সামনে রাখবেন যেখানে তাদের তর্কটা করতে লাগে। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 8. As per Howard Gardner theory of multiple intelligence, what would be the characteristic of a person with logico-mathematical intelligence? Howard Gardner ইন্টেলিজেন্সের কথা বলেছেন, যেখানে এক এক মানুষের এক এক ধরনের ইন্টেলিজেন্স থাকতে পারে। কোনো একজন মানুষকে একটি ইন্টেলিজেন্স দিয়ে আপনি তাকে তার অ্যাবিলিটি বলতে পারবেন না। এক এক মানুষের এক এক রকমের ইন্টেলিজেন্স থাকতে পারে, মানে ইন্টেলিজেন্স হচ্ছে মাল্টিপল ইন্টেলিজেন্স। হাওয়ার্ড গার্ডনার থিওরি দিয়েছেন মাল্টিপল ইন্টেলিজেন্সের মানুষের বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স থাকতে পারে, কারো এক এক রকম, কারো আরেক রকমের। তো লজিকো, এখানে এই যে 8টি ইন্টেলিজেন্সের টাইপ দিয়েছেন, এই টাইপের মধ্যে একটি টাইপ হচ্ছে লজিকো ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স। এই লজিকো ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্সের মধ্যে কোনটি এখানে সঠিক হবে? সেন্সিটিভিটি টু দি সাউন্ড, রিদমস অ্যান্ড মিনিং অফ ওয়ার্ডস। মিনিং অফ ওয়ার্ডস
সাউন্ড, রিদমস, মিনিং অফ ওয়ার্ডস এগুলি হবে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্সের মধ্যে, যার মধ্যে ভাষিক জ্ঞান আছে, ভাষা নিয়ে সে ভাষাটাকে ভালোভাবে ইউজ করতে পারে। একজন পোয়েট কীভাবে একটা বুক লেখে কিংবা একটা কবিতা লিখে, যে রাইটার আছেন তাদেরকে আমরা লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স বলি, বা যে পলিটিক্যাল লিডারগুলো আছেন তাদেরকে আমরা বলতে পারি তাদের লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স আছে। সো যে অপশন ওয়ানটা হচ্ছে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্সের উদাহরণ। নেক্সট কোয়েশন, এবিলিটি টু পারসিভ ভিজুয়াল স্পেশিয়াল ওয়ার্ড অ্যাকুরেটলি। ভিজুয়াল স্পেশিয়াল মানে স্থানিক বুদ্ধি, যারা স্থান নিয়ে জ্ঞান আছে, যারা যে ডিজাইন করেন, প্যাটার্ন করেন, ডিজাইন সাথে ডেকোরেট করেন, মূর্তি বানান, তাদেরকে বলা হবে স্পেশাল ইন্টেলিজেন্স। স্পেশাল ইন্টেলিজেন্স আরেকটি টাইপ আছে। এই যে মাল্টিপল ইন্টেলিজেন্স, এই ইন্টেলিজেন্সটা আমি থিওরির মধ্যে ডিসকাস করেছি, আপনারা দেখে নিতে পারবেন সেই কমপ্লিট থিওরির মধ্যে। নেক্সট হচ্ছে এবিলিটি টু প্রডিউস অ্যান্ড অ্যাপ্রিসিয়েট পিচ, রিদম অ্যান্ড অ্যাস্থেটিক কোয়ালিটি অফ মিউজিক্যাল এক্সপিরিয়েন্সিভ। মিউজিক্যাল এক্সপিরিয়েন্স এটা হবে যে মিউজিক্যাল ইন্টেলিজেন্স যে টাইপ আছে, অপশন 3টা মিউজিক্যাল ইন্টেলিজেন্সের সাথে চলে যাবে। সো এখন আর বাকি আমাদের একটি অপশন রয়েছে, সেন্সিটিভিটি টু অ্যান্ড ক্যাপাসিটি টু ডিটেক্ট প্যাটার্নস, হ্যান্ডেল লং চেঞ্জ অফ রিজনিংয়ের খেয়াল থাকবে, রিজনিংয়ের জ্ঞান থাকবে, তাদেরকে বলা হবে লজিকো ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স। এই যে লজিকো ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স যেটা আছে সেটা ওই ধরনের মানুষের থাকবে যাদের যে স্কিল এমনভাবে আছে সায়েন্টিফিক থিঙ্কিং করার বা প্রবলেম সলভিং করার, যার থিঙ্ক আছে তাকে বলা হবে লজিকো ম্যাথমেটিক্যাল থিঙ্কিং। যে লজিক্যালভাবে চিন্তা করতে পারবে, ক্রিটিক্যালি চিন্তা করতে পারবে, একজন সায়েন্টিস্ট হতে পারে, একজন নোবেল প্রাইজ উইনার হতে পারে। তারপরে যেমন অ্যালবার্ট আইনস্টাইন, এপিজে আব্দুল কালাম, এই জন্যে যাদের অ্যাবস্ট্রাক্ট থটটা একটু বেশি আছে, যারা বেশি থিঙ্কিং করতে পারে। সো সঠিক অপশন হচ্ছে অপশন 4। নেক্সট কোয়েশন নাম্বার 9, the process by which children develop habits, skills, values and motive that make them responsible productive members of the society। একটা সোসাইটির প্রোডাক্টিভ মেম্বার কখন, যারা একটা সোসাইটির প্রোডাক্টিভ মেম্বার বলা যাবে যে জায়গা থেকে তারা হ্যাবিট, যে অভ্যাসগুলো আছে, স্কিলস অ্যাকোয়ার করছে, ভ্যালুস, মোটিভস, অন্যের যে মোটিভস আছে সেই মোটিভটা শেখার চেষ্টা করছে, কোন জায়গা থেকে এই জিনিসগুলো শিখে, সোশ্যালাইজেশন থেকে এই জিনিসটা শিখে। অপশন 1টা হচ্ছে সঠিক অপশন, সোশ্যালাইজেশন। ইনক্লুশন মানে এটা ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে পড়বেন, যে প্রত্যেককে ইনক্লুড করা। ইনক্লুশন ওয়ার্ডটা অনেক পজিটিভ, মেইন স্ট্রিমিং এই ওয়ার্ডটা পজিটিভ নয়। ডিফারেন্সিয়েশন সেটা পজিটিভ আছে, বাচ্চাদেরকে আপনি ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন দেবেন, প্রত্যেকের নিড অনুসারে আপনি ইনস্ট্রাকশন দেবেন, যেরকম যে বাচ্চার যে এবিলিটি আছে সেই এবিলিটি অনুসারে আপনি বাচ্চাদেরকে ইনস্ট্রাকশনগুলো দেবেন, মেথডগুলো ইউজ করবেন। সো এখানে সোশ্যালাইজেশনের কথা বলেছে, আমরা সোশ্যালাইজেশন থেকেই শিখি যে কীভাবে আমরা স্কিল অ্যাকোয়ার করি কিংবা ভ্যালুজ, মূল্য, এগুলো আমরা সমাজ থেকে শিখি, আর এটাই হচ্ছে সোশ্যালাইজেশন। নেক্সট কোয়েশন নাম্বার 10, which of the following statement about the role of heredity and environmental in human development is correct? মানুষের যে ডেভেলপমেন্ট আছে হেরিডিটি আর এনভায়রনমেন্টাল মধ্যে এখানে কোনটি সঠিক হবে? উডওয়ার্ড বলেছেন যে আমরা হচ্ছি হেরিডিটি আর এনভায়রনমেন্টাল রেজাল্ট কিংবা প্রোডাক্ট। দি অনলি রিজন ফর ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইজ হেরিডিটি, মানে শুধু হেরিডিটির কথা বলে দিয়েছে, হেরিডিটির রেজাল্ট হচ্ছি আমরা হেরিডিটি আর এনভায়রনমেন্টাল দুটির প্রোডাক্ট হচ্ছি। এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স টোটালি শেপ দি ডেভেলপমেন্ট অফ এ হিউম্যান, মানুষের যে ডেভেলপমেন্ট আছে শুধু এনভায়রনমেন্ট ইনফ্লুয়েন্স করবে, শুধু এনভায়রনমেন্টাল নয়, তার সাথে হেরিডিটিও লাগবে। নাইদার হেরিডিটি নর এনভায়রনমেন্ট ইনফ্লুয়েন্স হিউম্যান ডেভেলপমেন্ট, মানে না এনভায়রনমেন্ট ইনফ্লুয়েন্স করবে না হেরিডিটি ইনফ্লুয়েন্স করবে, কেউ ইনফ্লুয়েন্স করবে না, এটা হবে না। হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট বোথ ইনফ্লুয়েন্স হিউম্যান ডেভেলপমেন্ট ইন কমপ্লেক্স ইন্টারপ্লে, মানে জটিল পারস্পরিক ক্রিয়া আছে হেরিডিটি আর এনভায়রনমেন্টালের, এটাই হচ্ছে সঠিক। কিছু জিনিস আমরা হেরিডিটি থেকে অ্যাকোয়ার করি আর কিছু জিনিস এনভায়রনমেন্টাল থেকে, দুটির রেজাল্ট আমরা হচ্ছি। যেমন একটা বাচ্চা জেনেটিক্সভাবে তার মার যেমন অনেক আইকিউ আছে, সে
তারও আইকিউ ভালো হয়ে গেল, কিন্তু তাকে আপনি এনভায়রনমেন্টটা এই আইকিউর জন্য ভালো দিলেন না, তাহলে তো তার আইকিউটা কাম করবে না। এইভাবে মানে হেরিডিটি আর এনভায়রনমেন্টাল রেজাল্ট আমরা। নেক্সট কোয়েশ্চন নাম্বার 11, ইন এ প্রোগ্রেসিভ ক্লাসরুম ওই ক্লাসরুমটা থাকবে যে ক্লাসের মধ্যে বাচ্চারা মিনিংফুলি লার্নিং করবে, বাচ্চা অ্যাক্টিভ থাকবে, টিচার স্টুডেন্ট বোথ অ্যাক্টিভ থাকবে, যেখানে অ্যাক্টিভিটিস করানো হবে, সোশ্যাল ইন্টারাকশনটা থাকবে। প্রোগ্রেসিভ ক্লাসরুমের মধ্যে বাচ্চারা জ্ঞান নির্মাণ করতে পারবে যদি তাদেরকে মেটেরিয়ালসগুলো দেওয়া হয়। নলেজ ইজ কনস্ট্রাক্টেড বাই দি লার্নার, অবশ্য বাচ্চারা মানে নলেজ কনস্ট্রাক্ট করতে পারবে, এটা পজিটিভ অপশন। নলেজ ইজ রিসিভড প্যাসিভলি বাই দি লার্নার, যে বাচ্চাগুলো থাকবে ক্লাসের মধ্যে তারা প্যাসিভভাবে নয় অ্যাক্টিভভাবে রিসিভ করবে, এটা হবে না। নলেজ ইজ রিপ্রোডিউসড বাই দি লার্নার অ্যাজ ইট ইজ, যেভাবে শিখছে অ্যাজ ইট ইজভাবে তারা রিপ্রোডিউস করবে, মানে যেভাবে শিখছে ঠিক ওইভাবে তারা আনসারটা বলে দেবে, এটা হবে না। তারা তাদের জ্ঞানটাও অ্যাড করবে। নলেজ ইজ রিকল্ড বাই দি লার্নার অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ দি টিচার, যেভাবে টিচার ইনস্ট্রাকশন দিয়েছেন ঠিক ওইভাবে সে রিকল করে বলে দেবে, মানে তার মুখস্থ যেগুলো ছিল ঠিক ওইভাবে সে বলে দেবে, এটা হবে না। নলেজ ইজ কনস্ট্রাক্টেড বাই দি লার্নার, বাচ্চারা নলেজ কনস্ট্রাক্ট করতে পারবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 12, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভলিউশন ইনক্লুড। কন্টিনিউয়াস সিসিই কি ইনক্লুড করে? এই সিসিইর টপিকটাও আমি ম্যারাথনের মধ্যে ডিসকাস করে নিয়েছি, আপনারা দেখতে পারেন। সিসির মধ্যে শুধু কি অনলি ফরমেটিভ অ্যাসেসমেন্ট থাকবে? ফরমেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে সেটা যে অ্যাসেসমেন্টের মধ্যে আপনি বাচ্চাকে অ্যাসেস করলেন, যদি কোনো ভুল থাকে তাকে আপনি আবার শিক্ষা দিতে পারলেন, একজন টিচার তার পেডাগজিগুলো ইমপ্রুভ করতে পারবে ফরমেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে। বাচ্চা যদি কোনো ভুল করে থাকে তাহলে সে শুধরাতে পারবে। ফরমেটিভ অ্যাসেসমেন্টের সাথে আরেকটি জিনিস এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর, যেটা অ্যাসেসমেন্ট ফর, অ্যাসেসমেন্ট এজ, অ্যাসেসমেন্ট অফ, তিনটি আছে। এই ফরমেটিভের মধ্যে পড়ে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, বাচ্চা শিখতে পারবে, টিচারও শিখতে পারবে যদি কোনো ভুল হয়ে থাকে। সো শুধু ফরমেটিভ নয়, অনলি সামেটিভ যেটা জাজমেন্ট থাকে, মানে বাচ্চা কতটুক শিখতে পারলো, কতটুক অ্যাচিভ করতে পারলো, আপনি জানলেন সে পারলো কি না পারলো না, পাস ফেল যেখানে দেখা হয়, যে অবজেক্টিভগুলো নির্ধারিত করা হয়েছিল সেগুলি সে অ্যাচিভ করতে পারলো কি না সেটা জানার জন্য সেটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। সো শুধু সামেটিভ অ্যাসেসমেন্ট থাকবে না, নাইদার ফরমেটিভ নর সামেটিভ, অবশ্য ফরমেটিভও থাকবে সামেটিভও থাকবে, এটা হবে না। বোথ ফরমেটিভ অ্যান্ড সামেটিভ অ্যাসেসমেন্ট ইউজিং এ ওয়াইড ভ্যারাইটি অফ স্ট্র্যাটেজিস, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিস ইউজ করে তাদেরকে অ্যাসেস করা যেতে পারে। অপশন 4টা হচ্ছে সঠিক, বোথ ফরমেটিভ অ্যান্ড সামেটিভ সিসির মধ্যে ইনক্লুড করা আছে। আপনি সিসির টপিকটা যদি দেখেন ওই ম্যারাথনের মধ্যে সেই টপিকটা ক্লিয়ার হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি লাইক করতে পারবেন। আই থিঙ্ক আমি প্রথমবার এই ভিডিওর মধ্যে বললাম যে ভিডিও লাইক করবেন। যদি আপনার পছন্দ লাগে তাহলে আপনি লাইক করতে পারবেন, সাথে আপনি সাবস্ক্রাইবও করতে পারবেন। Next question number 13. A student in your class has been told again and again from different sources that people from his social group typically perform poorly in academics. To reduce the impact of this stereotype and resultant stereotype threat, a teacher initial step can be, মানে একটা বাচ্চা এইভাবে হতে পারে যে তাকে বারবার বলা হচ্ছে যে তুই করতে পারবে না, তার যে ব্যাকগ্রাউন্ড ছিল যে সে যে কোনো একটা ইকোনমিক হতে পারে কিংবা যে কোনো একটা যেখানে বঞ্চিত রয়ে গেল সে সেই ধরনের ব্যাকগ্রাউন্ড হতে পারে, তখন তাকে বারবার বলা হচ্ছে যে তুই কখনো করতে পারবে না, তুই গরিব, তুই এই ধরনের তাকে বলা হচ্ছে বারবার। তখন সে একজন টিচার তাকে কি করা উচিত? ইগনোরিং সাচ কনসার্ন, এই ধরনের কনসার্ন থেকে ইগনোর করবে টিচার, ইগনোর করবে না। অর্গানাইজিং কম্পিটিশন বিটুইন স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট সোশ্যাল গ্রুপস, কখনো কম্পিটিশন তৈরি করবেন না ইনক্লুসিভ ক্লাসরুমের মধ্যে কিংবা সিটেটের মধ্যে, কখনো কম্পিটিশনটা করবেন না। যখন দেখবেন কম্পিটিশনের কথা তখন মনে করবেন এটা নেগেটিভ, আর এই যে ইগনোর এটাও নেগেটিভ। সাজেস্টিং দি স্টুডেন্ট টু লিভ একাডেমিক্স অ্যান্ড জয়েন সাম আদার ডোমেন, তখন কি আপনার ওই বাচ্চাকে এটা বলা দরকার যে তুমি পড়াটা ছেড়ে দাও, অন্য কোনো সেক্টরে জয়েন হয়ে যাও? না, এটা বলবেন না।
প্রেজেন্টিং স্টোরিজ অ্যান্ড এক্সাম্পল অফ রোল মডেলস ফ্রম ডিফারেন্ট সোশ্যাল গ্রুপস, বিভিন্ন সামাজিক গ্রুপের উদাহরণ আপনি বাচ্চাকে দিতে পারেন, যে একজন মিস্ত্রির বাচ্চা পাইলট হতে পারছে, একজন সবজিওয়ালার বিক্রেতার বাচ্চা ইউপিএসসি ক্র্যাক করতে পারছে। তাকে এই ধরনের কথাবার্তাগুলো বলে আপনি তার মধ্যে একটা মোটিভেশন আনতে পারবেন। অপশন 4টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 14, ইন অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম এ টিচার শুড, ইনক্লুসিভ ক্লাসরুম মানে কি, যে ক্লাসরুমের মধ্যে প্রত্যেক বাচ্চারা ইনক্লুড থাকবে। ইনক্লুসিভ ক্লাসরুম ওই ক্লাসরুম যেই ক্লাসরুমের মধ্যে একটা বাচ্চা যে কোনো ধরনের অসুবিধা হোক তাকে আপনি ইনক্লুড করে পড়াচ্ছেন, চাহে সে ডিসেবলড হোক আর চাহে উইথাউট ডিসেবলড হোক, এই ধরনের বাচ্চা মানে একটা রেগুলার স্কুলের মধ্যে পড়তে পারছে, সেটা হচ্ছে ইনক্লুসিভ ক্লাসরুম। সো এই যে ইনক্লুসিভ ক্লাসরুমের টিচারের কী করা উচিত, বিলিভ দ্যাট এভরি চাইল্ড হ্যাজ এ পটেন্সিয়াল টু লার্ন অ্যাজ পার দেয়ার এবিলিটিস অ্যান্ড স্ট্রেংথ। টিচার বিশ্বাস রাখবেন যে প্রত্যেক বাচ্চা পড়তে পারবে, তার যে পোটেনশিয়াল বা তার যে এবিলিটিসগুলো আছে, তার যে স্ট্রেংথগুলো আছে, সেগুলি খেয়াল রেখে আপনি তাকে ওইভাবে পড়াতে পারবেন। মানে আপনি বিশ্বাসটা রাখবেন যে বাচ্চাটা পড়তে পারবে, প্রত্যেক বাচ্চা পড়তে পারবে, এটা একজন টিচার হিসাবে আপনার বিশ্বাস রাখা দরকার। সো অপশনটা পজিটিভ আছে। শো অ্যান অ্যাটিটিউড অফ পিটি অ্যান্ড সিম্পেথি টুয়ার্ডস ডিসেবলড লার্নার্স, আপনি সিম্পিতি দেখাবেন। এই যে সিম্পিতি ওয়ার্ড, এই সিম্পিতি ওয়ার্ডটা নেগেটিভ। কখনো বাচ্চার সাথে আপনি সিম্পিতি মানে দয়া দেখাবেন না, এখানে এমপিতি বলতে পারবেন। এমপিতিটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড, তারটা জায়গাটা আপনি ফিল করতে পারছেন, আর সিম্পিতি জাস্ট উপর আপনি দিয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে সিম্পিতি। সো আপনি ডিসেবল বাচ্চাদের জন্য সিম্পিতি দেখাবেন না, এটা হবে না। ইউজ লেবেল সাচ হ্যান্ডিক্যাপ চাইল্ড, রিটায়ার্ড চাইল্ড টু ক্যাটাগরাইজ চিলড্রেন, আপনি তাদেরকে ক্যাটাগরাইজ, যে হ্যান্ডিক্যাপ আর যে রিটায়ার্ড চাইল্ড যেগুলো আছে তাদেরকে ক্যাটাগরাইজ মানে আলাদা করে দিয়েছেন, ক্যাটাগরির মধ্যে ডিভাইড করে দিয়েছেন, এটা না। প্রত্যেককে ইনক্লুড করে প্রত্যেককে একসাথে এক ছাতের মধ্যে আপনি পড়াবেন, এটা হবে না। পে অ্যাটেনশন অনলি টু দি গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড চিলড্রেন, যারা গিফটেড চিলড্রেন আছে কিংবা ট্যালেন্টেড যারা আছে, তাদের যে আইকিউ একটু বেশ আছে, শুধু তাদের দিকে আপনি অ্যাটেনশন দেবেন, প্রত্যেক বাচ্চার দিকে আপনি অ্যাটেনশন দেবেন। সো এটা হবে না, অপশন 1টাই হবে সঠিক। আপনার বিশ্বাস রাখা দরকার যে প্রত্যেক বাচ্চা তার যে পটেনশিয়াল আছে, তার যে ক্ষমতা বা তার যে ক্ষমতা আছে, সে পড়তে পারবে, তার স্ট্রেংথ আর এবিলিটিসগুলোর দিকে খেয়াল রেখে আপনি তার জন্য ওইভাবে কারিকুলামটা তৈরি করবেন আর ওইভাবে পেডাগজিও ইউজ করবেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 15, এ স্টুডেন্ট শোজ দি ফলোয়িং সাইন ইন দি ক্লাসরুম, একটা বাচ্চা ক্লাসরুমের মধ্যে এই সাইনগুলো দিচ্ছে। সাইনগুলো হচ্ছে অ্যাংজাইটি অ্যারাউন্ড রিডিং, পড়তে সময় তার একটা অ্যাংজাইটি হচ্ছে। ডিফিকাল্টি ইন রিকগনাইজিং ওয়ার্ডস অর লেটার্স, মানে সে ওয়ার্ডস যে কোনো একটা, যেমন ওয়ার্ডস আছে কিংবা লেটার আছে, সেগুলো সে কী করছে, পড়তে তার চিনতে, রিকগনাইজ মানে চিনতে তার একটা অসুবিধা হচ্ছে, ডিফিকাল্টি হচ্ছে। যেমন সে বিটাকে ডি বলছে এইভাবে। পুয়ার ভোকাবুলারি স্কিলস, তার মানে এত বেশি শব্দভাণ্ডার নাই, তার কম ভোকাবুলারি স্কিলগুলো। ডিফিকাল্টি উইথ আন্ডারস্ট্যান্ডিং অফ এ রিমেম্বারিং হোয়াট ওয়াজ রিড, সে কে পড়েছিল সেটা বুঝতে তার ডিফিকাল্টি হচ্ছে কিংবা বুঝতেও ডিফিকাল্টি হচ্ছে। এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে ডিসলেক্সিয়ার উদাহরণ, এটা হচ্ছে ডিসলেক্সিয়ার লক্ষণ এই বাচ্চাটার। সো অপশন হচ্ছে দিস আর ইন্ডিকেশন অফ, কিসের সাথে ইন্ডিকেশন করছে, অ্যান অটিস্টিক স্টুডেন্ট। অটিস্টিক এখানে অটিস্টিক স্টুডেন্ট নয়, অটিজম যে বাচ্চা সোশিয়ালি গুলমিল করতে পারে না, সোশ্যালভাবে সে কথাবার্তা ইউজ করতে পারে না, সেটা হবে না। ক্রিয়েটিভ স্টুডেন্টের এটা বাচ্চার লক্ষ্য থাকবে না। ক্রিয়েটিভ বাচ্চা হাই সেন্স অফ কিউরিয়াসিটি থাকবে, পড়ার দিকে বেশি মনোযোগ থাকতে পারবে, এক ডাইভার্জেন্ট থিঙ্কার থাকবে ক্রিয়েটিভ বাচ্চা। সো এটা হবে না। এ স্টুডেন্ট উইথ লার্নিং ডিসেবিলিটি, অবশ্য এই এমন একটা স্টুডেন্ট যার মধ্যে লার্নিং ডিসেবিলিটি রয়েছে। আর লার্নিং ডিসেবিলিটির টাইপ হচ্ছে যে কোনটি ডিসেবিলিটির মধ্যে রয়েছে, ডিসলেক্সিয়া। এখানে তো ডিসলেক্সিয়ার অপশন নেই, মানে এটা হচ্ছে লার্নিং ডিসেবিলিটি লক্ষণ। এটা এ স্টুডেন্ট মেন্টালি ইম্পেয়ারমেন্ট, এখানে মেন্টালি নয়, এটা হচ্ছে তার নিউরোলজিক্যাল প্রবলেম। সো অপশন 3টা হচ্ছে সঠিক। লার্নিং ডিসেবিলিটি এই ওয়ার্ডটা দিয়েছিলেন স্যামুয়েল ক্রিক। অনেকটি লার্নিং ডিসেবিলিটি আছে, আমি
ম্যারাথনের মধ্যে ডিসকাস করে নিয়েছি। এই প্রত্যেকটি যতটি আসে, ডিসলেক্সিয়া, ডিসফেজিয়া, তারপরে অটিজম, ডিসক্যালকুলিয়া, প্রত্যেকটা আমি ডিসকাস করে নিয়েছি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 16, এ টিচার ক্যান অ্যাড্রেস নিড অফ স্পেশালি এবলড লার্নার্স ইন অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম। ইনক্লুসিভ ক্লাসরুমের মধ্যে যে একটা স্পেশালি এবলড বাচ্চা আছে, কিভাবে ট্যাকেল করবেন টিচার? emphasizing upon practice and drills and using paper pencil test ফর অ্যাসেসমেন্টের জন্য পেপার পেন্সিল টেস্ট নেওয়ার চেষ্টা করবে, ড্রিল করার চেষ্টা করবে না, এগুলি নেগেটিভ ওয়ার্ড। ফলোয়িং ইউনিফর্ম ওয়েজ অফ ইনস্ট্রাক্টিং দি স্টুডেন্টস, মানে প্রত্যেক বাচ্চাকে আপনি সেম তালিকা ইউজ করছেন না, ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন দিতে পারবেন, এটা হবে না। নিড অনুসারে বাচ্চাকে ইনস্ট্রাকশন দেবেন। গিভিং এ লট অফ রিটেন হোমওয়ার্ক অ্যান্ড স্ট্রেসিং অন কপিং অফ আনসার ফ্রম দি ব্রাইট স্টুডেন্টস, যারা ভালো স্টুডেন্টস আছে তাদের কাছ থেকে সে কপি করে নিয়ে নেবে আর অনেক হোমওয়ার্ক দিয়ে দেবে লেখার জন্য, এটা হবে না। ডেভেলপিং স্পেসিফিক লার্নিং অবজেক্টিভ বেসড অন অ্যান অ্যানালাইসিস অফ ইচ স্টুডেন্ট লার্নিং স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, মানে বাচ্চার স্ট্রেংথ আর উইকনেসগুলো দেখে আপনি ওইভাবে তাকে কাজগুলো করাবেন, আপনার অবজেক্টিভগুলো উদ্দেশ্য ওইভাবে সেট করবেন যে বাচ্চা যেই রকমের আছে সেই দিক দিয়ে খেয়াল রেখে আপনি অবজেক্টিভগুলো তৈরি করবেন। যে লেসন প্ল্যানটা তৈরি করবেন, কীভাবে স্ট্রেংথ উইকনেস এগুলো খেয়াল রেখে আপনি তৈরি করবেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 17, এ টিচার ক্যান এনকারেজ ক্রিয়েটিভ লার্নার্স ইন ক্লাসরুম বাই, ক্রিয়েটিভ লার্নারের জন্য কীভাবে এনকারেজ করতে পারেন? এমফেসাইজিং কনভার্জেন্ট থিঙ্কিং কখনো ক্রিয়েটিভিটির সাথে জড়িত হয় না, ক্রিয়েটিভিটির সাথে সবসময় ডাইভার্জেন্ট থিঙ্কিং জড়িত থাকে। এই থিঙ্কিংয়ের টাইপ আছে, একটি হচ্ছে কনভার্জেন্ট, একটা হচ্ছে ডাইভার্জেন্ট। কনভার্জেন্ট সলিউশন মাত্র একটা থাকবে, আর ডাইভার্জেন্টের সলিউশন বিভিন্ন দিশা থাকবে, মাল্টিপল সলিউশন থাকবে। ক্রিয়েটিভিটি এই থিঙ্কিংয়ের যে টাইপ এটা দিয়েছিলেন জেপি গিলফোর্ড, জয়পল গিলফোর্ড বলা হয়। সো এখানে ক্রিয়েটিভিটির সাথে কনভার্জেন্ট থিঙ্কিং জড়িত নয়, ডিসকারেজিং ডাইভার্জেন্ট থিঙ্কিং নয়। ডিসকারেজের জন্য এটা ভুল হয়ে গেল, এনকারেজিং যদি ডাইভার্জেন্ট থিঙ্কিং থাকতো তাহলে এটা সঠিক হয়ে যেত, এটা হবে না, এখানে ডিসকারেজ বলছে, এর জন্য হচ্ছে না। এনকারেজিং মাল্টিপল পার্সপেক্টিভ অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিং অরিজিনাল আইডিয়াস, একটা বাচ্চা যে অরিজিনাল আইডিয়াস বার করলো সেই আইডিয়ার জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবেন। মাল্টিপল পার্সপেক্টিভ বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ হতে পারে, অবশ্যই এটা পজিটিভ। ডিসকারেজিং দ্য স্টুডেন্টস ফ্রম টেকিং রিস্ক অ্যান্ড আন্ডারটেকিং চ্যালেঞ্জেস, এই ধরনের চ্যালেঞ্জেস থেকে আপনি ডিসকারেজ না এনকারেজ করবেন যে তুমি চ্যালেঞ্জটা করতে পারবে অবশ্য। নেক্সট কোয়েশ্চন নাম্বার 18, which of the following factors support meaningful learning in the classroom? মিনিংফুল লার্নিং, এখানে বাচ্চা অ্যাক্টিভ থাকবে, বাচ্চা রিয়েল লাইফের সাথে সম্পর্কিত থাকবে, অ্যাক্টিভিটি থাকবে, টিচার স্টুডেন্ট বহুত অ্যাক্টিভ থাকবে, বাচ্চার যে প্রিভিয়াস নলেজ সেটা ইম্পর্টেন্ট থাকবে মিনিংফুল লার্নিংয়ের মধ্যে। তো মিনিংফুল লার্নিং কোন ক্লাসের মধ্যে হচ্ছে? ইনক্রিজিং নাম্বার অফ টেস্ট টু মোটিভেট চিলড্রেন টু লার্ন, নাম্বার অফ টেস্ট ইনক্রিজ করে বাচ্চাদেরকে মোটিভেশন দেওয়া যাবে না, এটা হবে না। ইনক্রিজিং রিওয়ার্ডস অ্যান্ড মোটিভেট চিলড্রেন টু লার্ন, রিওয়ার্ডস মানে তাকে আপনি পুরস্কার দিবেন যে এই তুমি এটা পারছো, এটা পারার জন্য তোমাকে আমি একটা চকলেট দিয়ে দিলাম, এটা কখনো হবে না, রিওয়ার্ডসটা নেগেটিভ ওয়ার্ড। ফলোয়িং অনলি দি লেকচার মোড অফ ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশনগুলো দেবেন শুধু লেকচার মোড দিয়ে দেবেন না, এটা হবে না। শোয়িং জেনুইন ইন্টারেস্ট ইন দি কন্টেন্ট ম্যাটার অ্যান্ড হ্যাভিং কনসার্ন ফর চিলড্রেন্স ওভারঅল ওয়েলবিং অ্যান্ড লার্নিং, যাতে বাচ্চার ওভারঅল ওয়েলবিং হয়, মানে প্রত্যেক ধরনের বাচ্চার ডেভেলপ হয়, তার যে জেনুইন ইন্টারেস্ট সেটা ক্রিয়েট হয়, তখন গিয়ে হবে মিনিংফুল লার্নিং। অপশন 4টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 19, an example of effective problem solving strategy is, ইফেক্টিভ প্রবলেম সলভিং স্ট্র্যাটেজিস কোনটি, মানে ভালো প্রবলেম সলভিংয়ের উদাহরণ সেটা বলছে। নট পেইং এনি অ্যাটেনশন টু ইভ্যালুয়েটিং দি সলিউশন, যদি আপনি একটা প্রবলেম সলভ করার সময় অ্যাটেনশন দেন না তাহলে তো হবে না, এটা ভালো হবে না, ইফেক্টিভভাবে হবে না।
ভুল। ফাংশনাল ফিটনেসটা হচ্ছে নেগেটিভ। যে কোনো একটা প্রবলেম মানে এটা ফাংশনাল ফিটনেস, আপনি যে ধরনের প্রবলেম হোক, মানে একটা প্রবলেম যেভাবে সলিউশন করার চেষ্টা করছেন একই তারিকায়, আগের প্রবলেমটা যেভাবে সলভ করেছেন ঠিক ওইভাবে করছেন, ফোকাসিং অন অনলি দি কনভেনশনাল ফাংশন অফ অ্যান অবজেক্ট, মানে একটা অবজেক্ট দিক দিয়ে খেয়াল করছেন। যেমন যে একটা মোবাইল আছে, মোবাইলটা দিয়ে শুধু ফোন করা যাবে, এটা মোবাইল দিয়ে আর কিছু করা যাবে না, ফেসবুক চালানো যাবে না, আপনি বিভিন্ন দিশা সরছেন না, একটা দিশা সরছেন, মোবাইল দিয়ে শুধু কল করতে পারবো, এটাই হচ্ছে ফাংশনাল ফিটনেস। সো এটা হবে না। রেসপন্স সেট এটাও মানে আগে যেভাবে প্রবলেমটা সলিউশন করেছিলেন ঠিক ওইভাবে আপনি আটকে পড়ছেন। প্রবলেম সলভের মধ্যে ফাংশনাল ফিটনেস, রেসপন্স সেট এগুলি নেগেটিভ থাকে। গেটিং স্টাক অন ওয়ান ওয়ে অফ রিপ্রেজেন্টিং এ প্রবলেম, মানে একটা তালিকা আপনি ইউজ করেছেন বারবার, এটা হবে না। একটা তালিকা ইউজ করছেন, এটা হচ্ছে না, তারপরে আপনি আরেকটা তালিকা ইউজ করতে পারবেন। সো রেসপন্স সেট এটাও নেগেটিভ হয়ে যাবে। মিনস অ্যান্ড অ্যানালাইসিস, ডিভাইডিং দি প্রবলেম ইন্টু নাম্বার অফ সাব গোলস, অবশ্য আপনি মিনস অ্যান্ড অ্যানালাইসিস করবেন। যদি আপনি সিটেটের মধ্যে প্রথমবার দিয়েছিলেন, ফেল করেছিলেন, তখন আপনি সেই সাবজেক্টগুলোকে এটা ধরে নেন একটা প্রবলেম ছিল যে ফেল করাটা, জাস্ট একটা মনে করেন যে সমস্যাটা কীভাবে সলভ করলেন, তখন আপনি যে তাকে একটা গোল হচ্ছে যেমন সিটেটটা পাস করা, তখন তার বা আপনার সিটেটের মধ্যে 5টা সাবজেক্ট, আপনার গোলটা হচ্ছে 5টা সাবজেক্ট আপনি পড়া, তাহলে আপনি সেই 5টা সাবজেক্ট পড়ার জন্য আপনি টুকরো টুকরো করে বাটলেন যে আমি সকাল 6টা থেকে 8টা পর্যন্ত সিডিপি পড়ব, 9টা থেকে 10টা পর্যন্ত আমি ম্যাথস দেখব, তারপরে আমি রাত্রে আবার 8টা থেকে 9টা পর্যন্ত ইবিএসটা পড়ব কিংবা এসএসটিটা পড়ব। এইভাবে আপনি সাব গোল করে নেন, মানে গোলটা হচ্ছে 5টা সাবজেক্ট আর সাবজেক্টটাকে বেটে বেটে নিলেন, মিনস অ্যান্ড অ্যানালাইসিস টুকরো টুকরো বাটলেন, এটা হচ্ছে সাব গোল করা। সো অপশন 4টা হচ্ছে পজিটিভ অপশন, সঠিক অপশন, অপশন 4। Next question number 20. Which of the following is not an effective strategy for teaching learning? টিচিং লার্নিংয়ের মধ্যে একটি ভালো কোনটি হবে না, এখানে ভালো কিছু থাকবে, এটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে, সেখানে দেখে নেবেন। এনকারেজিং চিলড্রেন টু মেক ইনটুইটিভ গেসেস, বাচ্চারা গ্যাস করবে, এটা তো পজিটিভ, আমাদের নেগেটিভ দরকার, কারণ কোয়েশনের মধ্যে নোট আছে। এই নোটটা আপনি অনেক খেয়াল করে দেখবেন, যখন কোয়েশনের মধ্যে নোট দেখবেন, যখন আপনি কোয়েশন প্র্যাকটিস করবেন, দেখবেন আপনি কোয়েশনটা পারেন, আপনি নোটটা দেখলেন না, এই জন্য কোয়েশনটা ভুল হয়েছে। ঠিক ওইভাবে আপনি যখন পরীক্ষার সময় পরীক্ষা হলের মধ্যে থাকবেন, তখন আপনি নোটটা দেখবেন না, ছেড়ে দেবেন, তাই আপনি আগের থেকে প্রস্তুত হয়ে যাবেন প্র্যাকটিস করে করে আর নোটটা দেখে দেখে, যে আমি নোটটা আসলে আমি ভালো করে একটু খেয়াল করব। এক্সপেরিমেন্টেশন অ্যান্ড এক্সপেরিমেন্ট এগুলি পজিটিভ, এগুলি এটা হবে না। ডায়ালগ অ্যান্ড ডিসকাশন, বাচ্চারা ডায়ালগ করছে, ডিসকাস করছে, ডিবেট করছে, এটা পজিটিভ। ফোকাসিং অন রিপ্রোডাকশন অফ নলেজ অ্যাজ গিভেন, যেভাবে দেওয়া ছিল ঠিক ওইভাবে রিপ্রোডিউস করছেন, মানে কোয়েশনটা যেভাবে টিচার বলে দিয়েছিলেন ঠিক ওইভাবে আপনি এসে বলছেন, সেটা হচ্ছে রিপ্রোডিউস করা। অপশন 4টাই নেগেটিভ, সঠিক অপশন হচ্ছে অপশন 4। নেক্সট question number 21. How can teachers deal with children who are non-attentive in the classroom? যে বাচ্চারা ক্লাসরুমের মধ্যে অ্যাটেনশন দিচ্ছে না, নন অ্যাটেন্টিভ, মানে তাদের এত মনোযোগ নেই ক্লাসের মধ্যে, আপনার কি করা উচিত? আস্ক দি চিলড্রেন টু গো আউট দি ক্লাস, আপনি ক্লাস থেকে তাদেরকে বের করে দিবেন না, কখনো বের করবেন না। স্কোল্ড দেম ফ্রিকুয়েন্টলি ইন ফ্রন্ট অফ দি এন্টায়ার ক্লাসকে আপনি কি করবেন, পুরো ক্লাসকে কী করবেন, স্কল করবেন, মানে পানিশমেন্ট দেবেন না, গালিগালাজ কিংবা ডান্ডা দেবেন, এটা না, এটা করবেন না। কখনো সিটেটের মধ্যে আপনি গালিগালাজ ডান্ডা এগুলো দিতে পারবেন না, নেগেটিভ থাকবে এটা। টক টু দেম অ্যান্ড ফাইন্ড আউট রিজন ফর দেয়ার ডিসইন্টারেস্ট, অবশ্য আপনি তাদের সাথে কথা বলবেন, আর কথা বলে মানে রিজনটা জানার চেষ্টা করবেন যে কেন তাদের ইন্টারেস্টটা আসলো না কিংবা কেন তারা অ্যাটেনশন দিতে পারছেন না। তখন যদি তারা কোনো কিছু বলে তাহলে আপনি সলিউশন করতে পারবেন, যে আপনার যদি পড়ানোর তালিকা ভালো না থাকে তাহলে আপনি পড়ানোর তালিকাটা আপনি বদলাতে পারবেন। সো অবশ্য অপশন 3টা হচ্ছে সঠিক। গিভ দেম এ লট অফ ওয়ার্কশিট অ্যাজ হোমওয়ার্ক, এখানে ক্লাসের মধ্যে অ্যাটেন্টিভ নয়, আপনি হোমওয়ার্ক দিয়ে কিছু হবে না। নেক্সট question নাম্বার 2.
কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ সাজেস্ট দ্যাট ইজ ড্যাশ ইজ ক্রুশিয়াল ফর কনস্ট্রাক্টিং নলেজ। বাচ্চারা কখন নলেজ কনস্ট্রাক্ট করতে পারবে বা কনস্ট্রাকটিভিস্ট যে ক্লাসের মধ্যে বাচ্চা অ্যাক্টিভ থাকবে, পিয়াজে, বাইগস্কি, জেরম, টুনার এগুলো সবসময় বাচ্চাদেরকে অ্যাক্টিভ রাখার কথা বলেন যে বাচ্চারা নলেজ কনস্ট্রাক্ট করতে পারবে। সো অপশন হচ্ছে প্রিয় নলেজ অফ দি লার্নার। বাচ্চার যে প্রিভিয়াস নলেজ যেটা আছে সেটা অনেক ইম্পর্টেন্ট দেওয়া হয়। ইনক্লুসিভ, চাইল্ড সেন্টার্ড, মিনিংফুল লার্নিং, কনস্ট্রাকটিভিস্ট এগুলির মধ্যে বাচ্চার প্রিয় নলেজটাকে অনেক বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয়। যখনই আপনি একটা নতুন নলেজ দেবেন বাচ্চাকে, তাকে তার প্রিভিয়াস নলেজের সাথে কানেক্ট করে নতুন নলেজটা দেবেন। অপশন 1টা হচ্ছে সঠিক। কন্ডিশনিং, পানিশমেন্ট, রুট মেমোরাইজেশন এগুলি বিহেভিয়ারিস্টের মধ্যে পড়ে, কনস্ট্রাকটিভিস্টের মধ্যে এই 3টি অপশন পড়ে না। নেক্সট কোয়েশ্চন নাম্বার 23. Children construct naive theories about various phenomenon. In this background, a teacher should naive theories, alternate theories কিংবা মিসকনসেপশন, যে কোনো একটা টপিকের মধ্যে বাচ্চার মিসকনসেপশন থাকতে পারে বা নাইভ থিওরিজ থাকতে পারে বা অল্টারনেট থিওরিজ থাকতে পারে। এটা এই 3টি নামে কোয়েশন আসে। যেমন আপনি মনে করলেন যে আগে যখন স্কুলে যেতেন তখন ভাবতেন যে আজকে আমি স্কুলে যাওয়ার সময় রাস্তার মধ্যে 2টা শালিক পাখি দেখেছি, তখন আমার স্কুলটা গেলে ভালো হবে। কিংবা আমি আজকে স্কুলে যাওয়ার সময় একটা শালিক পাখি দেখলাম, আমার স্কুলে আজকেও কিছু না কিছু একটা গড়বড় হবে। গড় থেকে বের হতে বলেন যে আজকে আমি খালি কলসিটা দেখেছি, আমার কিছু বিপদ আসবে। এই ধরনের যে থিওরি, যেটা জিনিস আপনার কনসেপ্টের মধ্যে আছে সেটা হচ্ছে নাইভ থিওরিজ। একদিন পরীক্ষা করে নেবেন যে এটা সঠিক কিনা সঠিক নয়। চ্যালেঞ্জ দিস কনসেপশন অফ দি চিলড্রেন থ্রু ডায়লগ। অবশ্য আপনি চ্যালেঞ্জ করতে পারেন, বাচ্চাকে বলতে পারেন যে তুমি একদিন যে বলতে পারে এইভাবে নাইভ থিওরিজ অনেক থাকে। কোয়েশন আসে যে এক দাদিমা বলে সন্ধ্যাবেলা গড়টা ঝাড়ু দেওয়া হয় না, ঝাড়ু দিলে কি হয়, ঘরের মধ্যে বরকত আসে না। এটা দাদিমার কনসেপ্ট। আর বাচ্চা বলে এটা কি সঠিক টিচারের কাছে, তখন টিচার কী করা উচিত? টিচার তাকে বলা উচিত তুমি দেখে নিও যে এটা সঠিক কিনা সঠিক, একদিন পরীক্ষা করে নিও। এই বিষয়ে আপনি বাচ্চাদের চ্যালেঞ্জ দিবেন যে তুমি এটা করে নিও। এক্সাম্পল, তুমি বাচ্চাদেরকে অনেক ডিবেট, ডিসকাশন এগুলো করে বাচ্চাদেরকে এই টপিকের প্রতি যে মিসকনসেপশন থাকে সেটা দূর করার চেষ্টা করবেন। অবশ্যই অপশন 1। ডিসমিস দিস আইডিয়া দ্যাট চিলড্রেন হ্যাভ। আপনি কখনো তার যে আইডিয়া আছে সেই আইডিয়াটাকে ডিসমিস করবেন না, কারণ ডিসমিস করলে তার কনসেপ্টটা ঠিক ওইভাবেই থাকবে, সে আর আরেকদিন বলবে না। ইগনোর চিলড্রেন্স আইডিয়াস অ্যান্ড থিওরিজ, আপনি ইগনোর করে দেবেন না। স্কোল্ড চিলড্রেন, বাচ্চাকে পানিশমেন্ট করবেন না, স্কোল্ড করবেন না। তার সে কী বলতে চায় সেটা শুনবেন, শোনার পর অন্যান্য বাচ্চাদের সাথে মিলিয়ে আপনি সেটা ডিসকাস করবেন, তখন তার যে ভ্রান্তি যেটা থাকবে সেটা দূর হবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 24. দি রিলেশনশিপ বিটুইন কগনিশন অ্যান্ড ইমোশন ইজ। ইমোশন আর কগনিশনের রিলেশনটা কি? কগনিশন হচ্ছে আপনার যে মস্তিষ্ক রিলেটেড, আপনার থিঙ্কিং, রিজনিং, মেমোরি, অ্যাটেনশন, পারসেপশন এগুলি হচ্ছে কগনিটিভের সাথে সম্পর্কিত। আপনার চিন্তা করা আপনার কগনিটিভের সাথে জড়িত। এই যে কগনিশন আর ইমোশন এটা কি? ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। এটা ইন্ডিপেন্ডেন্ট মানে একটি আরেকটির সাথে রিলেটেড নয়, এটা হবে না। একজন জেজং আছেন, ZAJONG, যদি জেজং থাকে, এই জেজংকের মতে কগনিশন আর ইমোশনটা ইন্ডিপেন্ডেন্ট মানে প্রভাব পড়ে না। যদি আপনার ব্রেকআপ হয় আর আপনার ব্রেকআপ আপনার পড়ার সাথে কোনো ধরনের রিলেট করবে না, আপনি পড়তে পারবেন, ব্রেকআপ হলেও সেটা জেজং বলবেন। জেজং বলেন যে কগনিশন আর ইমোশনটা ইন্ডিপেন্ডেন্ট। বাকি যে থিওরি আছে প্রত্যেকে বলে যে কগনিশন আর ইমোশনটা ডিপেন্ডেন্ট। যদি আপনার ঘরে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আপনি পড়তে পারবেন না, আপনার ইমোশন তাকে প্রভাব ফেলবে। আর ইমোশনও কগনিশনকে প্রভাব ফেলে, কগনিশনও ইমোশনকে প্রভাব ফেলে, দুটোটা হচ্ছে ইন্টার রিলেটেড। ইউনিডাইরেকশনাল, ইমোশন ইনফ্লুয়েন্স কগনিশন, মানে শুধু একটা ইমোশনটা ইনফ্লুয়েন্স করে কগনিশনকে, কগনিশনও ইমোশনকে ইনফ্লুয়েন্স করে, এটা হবে না। ইউনিডাইরেকশন, কগনিশন ইনফ্লুয়েন্স ইমোশন, এটা হবে না যে শুধু কগনিশনটা ইনফ্লুয়েন্স করে, একটি আরেকটাকে ইনফ্লুয়েন্স করে। বোথ। বাই ডাইরেকশনাল, এ ডায়নামিক ইন্টারপ্লে বিটুইন বোথ, দুটি একটি আরেকটির সাথে ইন্টারপ্লে থাকে। অপশন 4টা হচ্ছে সঠিক।
নেক্সট কোয়েশ্চন নাম্বার 25, উইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস এফেক্ট লার্নিংয়ের মধ্যে কি জিনিসটা, কোন ফ্যাক্টরটা এফেক্ট করবে এখানের মধ্যে, মানে শিখনের মধ্যে কি জিনিসটা এফেক্ট করবে? ইন্টারেস্ট অফ দি স্টুডেন্ট, একটা বাচ্চা যদি কোনো কিছু জিনিস শিখতে চায় তার ইন্টারেস্টটা অবশ্য থাকা দরকার। ইমোশনাল হেলথ অফ দি স্টুডেন্ট, বাচ্চার যে হেলথ আছে বা তার ইমোশন আছে সেটা অবশ্য এফেক্ট করবে। পেডাগজিক্যাল স্ট্র্যাটেজিস, একজন যে টিচার পড়াচ্ছে সেই টিচারের যে স্ট্র্যাটেজিসগুলো আছে সেগুলিও বাচ্চার লার্নিংয়ের মধ্যে প্রভাব ফেলে। যদি টিচার ভালো করে বুঝান তাহলে বাচ্চার পড়ার প্রতি ইন্টারেস্টটা আসবে, আর যদি টিচার ভালো করে পড়ান না বাচ্চা পড়ার মধ্যে ইন্টারেস্ট আসবে না। সো এটা হতে পারে। সোশিয়াল অ্যান্ড কালচারাল কনটেক্সট অফ দি স্টুডেন্ট, বাচ্চার যে সোশিয়াল আছে কালচার আছে তার ফ্যামিলির যে সোশিয়াল আছে, ফ্যামিলিটা হচ্ছে সোশিয়ালের একটা উদাহরণ। ফ্যামিলিকে বলা হয় প্রাইমারি সোশ্যালাইজেশন। একটা বাচ্চার যে কী ধরনের সে এনভায়রনমেন্টটা পাচ্ছে, ঘরের মধ্যে কি পড়া আছে কিংবা পড়া নেই, এটাও দেখা দরকার, এটাও প্রভাব পড়বে। অপশন 1, 2, 3, 4 চারোটি প্রভাব পড়বে, অপশন 4টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 26, ড্যাশ আর অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ দি প্রসেস অফ মিনিংফুল কনস্ট্রাকশন অফ নলেজ, একটা বাচ্চা জ্ঞান নির্মাণের সময় মিনিংফুল কোন জিনিসটা থাকবে? সোশিয়াল ইন্টারাকশন, অবশ্য সোশিয়াল ইন্টারাকশনটা অনেক মিনিংফুল লার্নিংয়ের মধ্যে প্রভাব পড়ে। বাচ্চা জ্ঞান নির্মাণের সময় সোশিয়ালটাই তো লাগবে, দুইজন লাগবে না, একজন আরেকজনের তাকে থেকেই তো শিখবে। সোশিয়াল ইন্টারাকশন বাইগসকে অনেক ইম্পর্টেন্ট দিয়েছেন। ড্রিল অ্যান্ড রেপিটেটিভ রিকল, এটা পজিটিভ নয়। রিওয়ার্ড পানিশমেন্ট পজিটিভ নয়। স্টিমুলাস রেসপন্স, এটা পজিটিভ নয়। সোশিয়াল ইন্টারাকশন মিনিংফুল লার্নিংয়ের মধ্যে অনেক ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চন নাম্বার 27, when students repeatedly engage in an activity such as design and conduct an experiment to earn a reward that is not directly related to that activity, such as an earn as a star or badge, they are likely to, বাচ্চারা যে কোনো একটা এক্সপিরিয়েন্স কিংবা অ্যাক্টিভিটি করছে, তাদের কিছু একটা রিওয়ার্ড পাবে, যেমন স্টার পাবে, 5 স্টার পাবে, তখন তারা কিভাবে মোটিভেশন আছে, তাদের এক্সটেন্সিক্যালি মোটিভেট তারা আছে যে আমি অ্যাক্টিভিটিটা বারবার করছি, বারবার করব কেন, কারণটা হচ্ছে আমি স্টার পাবো। সো এখানে লাইকলি টু ডেভেলপ ম্যাটেরিয়ালিস্টিক অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং, অবশ্য তারা ম্যাটেরিয়ালিস্টিক অ্যাটিটিউড আছে, মানে আমি যদি এখানে অ্যাক্টিভিটিটা করি আমি কিছু ম্যাটেরিয়াল পাবো, অবশ্য এই ধরনের এটা হতে পারে বাচ্চাদের। এটা আমরা রেখে পরের অপশনগুলো পড়ে নিই। এনজয় লার্নিং ফর দি সেক অফ আন্ডারস্ট্যান্ডিং, যখন তাদের রিজনটা নিজের মধ্যে থাকবে, এখানে মানে ইনডাইরেক্টলিভাবে ওই কোয়েশনটা জিজ্ঞাসা করছে যে ইন্ট্রিনসিক মোটিভেশন আর এক্সট্রিনসিক মোটিভেশন। ইন্ট্রিনসিক মোটিভেশন রিজনটা নিজের মধ্যে থাকবে, আমার পড়তে ভালো লাগবে তাই আমি পড়ছি, পড়াটা শেখার জন্য আমি পড়ছি, বোঝার জন্য পড়ছি, আমার ভালো লাগে তাই আমি পড়ছি, এটা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন। এক্সট্রিনসিক মোটিভেশন, আমার রিজনটা বারের দিকে থাকবে, আমাকে চকলেট দেওয়া হবে তাই আমি পড়বো, আমি যদি পাস করি তাহলে আমাকে ঘুরতে নিয়ে যাওয়া হবে, সেটা হবে আমার এক্সট্রিনসিক মোটিভেশন। সো এখানে এক্সট্রিনসিক মোটিভেশন হচ্ছে এটা, অপশন 1টাই সঠিক লাগছে। এনজয় লার্নিং ফর দি সেক অফ লার্নিং, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, এটা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশনের উদাহরণ, সো এটা হবে না। পারসিস্ট ইন ডুইং অ্যাক্টিভিটি ইভেন উইথাউট দি রিওয়ার্ড, মানে রিওয়ার্ড না দেওয়া হবে না তারপরে আমি কাজটা করছি, এটা আমার ইন্ট্রিনসিক মোটিভেশন, এটা হবে না। সেট মাস্টারি গোলস অফ ফর দ্যাম সেলফ রাদার দেন ওয়ার্ক টু প্লিজ আদার্স, মানে অন্যদের প্রশংসা করবে এই জন্য নয়, মাস্টারি গোলস সাবজেক্টটা শেখার জন্য পড়ছে, অ্যাক্টিভিটিগুলো এই জন্য করছে যে সেখান থেকে কিছু শিখতে পারবে, এটাও হয়ে যাবে ইন্ট্রিনসিক মোটিভেশন। অপশন 1টাই হচ্ছে সঠিক, যেখানে এক্সট্রিনসিক মোটিভেশনের উদাহরণ হচ্ছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 28, দি কনসেপ্ট অফ চাইল্ডহুডের যে কনসেপ্ট সেটা কি? ইউনিভার্সালি দি সেম অফ অ্যাকর্ডস ডিফারেন্ট কালচার কনটেক্সট, প্রত্যেকে কালচারে কি সেম চাইল্ডহুড থাকবে, মানে চাইল্ডহুড
12 ইয়ার্স বলতে পারবেন যে চাইল্ডহুড, একটা বাচ্চার প্রত্যেকের, আচ্ছা চাইল্ডহুড বলতে এখানে আপনি যে বাচপান আছে, একটা বাচ্চার যে বাচপান আছে সেই বাচপানটা প্রত্যেকের কি সেম হবে? প্রত্যেকের সেম হবে না। যে স্টেজ আছে সেই স্টেজটা সেম হতে পারে। এই জায়গার যদি ইন্ডিয়ার একটা বাচ্চার ইনফেন্সি হতে পারে, তাহলে আমেরিকারও একটা বাচ্চার ইনফেন্সি হতে পারে। স্টেজ যেটা সেম থাকবে কিন্তু রেটটা ডিফারেন্ট থাকবে। এখানে বলছে যে প্রত্যেকের যে বচপন আছে সেটা সমান থাকবে না, কারণ একটা বাচ্চা 7 বছরের বাচ্চা ঘরের মধ্যে বিছনার মধ্যে মোবাইল দেখে দেখে ভাত খাচ্ছে, কিন্তু অনেক বাচ্চা আছে ভিক্ষা করে করে ভাত খাচ্ছে। সে ভিক্ষা করছে, সেই পয়সা দিয়ে তার খানি চালাচ্ছে, কিংবা সে তার পরিবারকেও চালাচ্ছে। ওই পয়সাগুলি দিয়ে একজন মা ছেলেকে ভিক্ষা করার পাঠিয়ে দিয়েছেন। তাহলে তো আমাদের যে বাচপান যেটা আছে সমান নয় সবের। এ সোশিয়াল কনস্ট্রাকশন অ্যাকর্ডিং টু কন্টেম্পোরারি সোশিও কনস্ট্রাকটিভিস্ট থিওরি, যে বর্তমানের যে থিওরিস্ট আছেন সোশিও কনস্ট্রাকটিভিস্ট, তারা বলেছেন যে এটা হচ্ছে সোশিয়াল কনস্ট্রাকশন, সমাজ দ্বারা নির্ধারিত। অবশ্য এটা হতে পারে। দের চিলড্রেন আর বর্ন এবিল অ্যান্ড হ্যাভ টু সিভিলাইজড, বাচ্চারা দুষ্ট, তাদেরকে সিভিলাইজড করে রাখবে, এটা হবে না। নেক্সট হচ্ছে দ্য চিলড্রেন বিগিন উইথ নাথিং অ্যাট অল, দেয়ার ক্যারেক্টার অ্যাজ শেপ এন্টায়ার বাই দি এনভায়রনমেন্ট। শুধু এনভায়রনমেন্ট না, হেরিডিটির কিছু রুল থাকতে পারে। এটা হচ্ছে যে বিভিন্ন থিওরিস্টরা বলেছেন কি এটা সমাজ দ্বারা নির্ধারিত বা সমাজে বানিয়েছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 29, উইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টার দি পিরিয়ড অফ মিডিল চাইল্ডহুড? মিডিল চাইল্ডহুডের ক্যারেক্টারিস্টিক কোনটা? ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অকুর এট দি ভেরি রিপিড পেস। এটা হচ্ছে ইনফেন্সির উদাহরণ। ফিজিক্যাল ডেভেলপমেন্টটা অনেক স্পিড থাকে মিডিল ইনফেন্সির মধ্যে। এবিলিটি টু থিঙ্ক অ্যাবস্ট্রাক্টলি অ্যান্ড ইউজ সায়েন্টিফিক রিজনিং ডেভেলপস। চিলড্রেন বিগিন টু থিঙ্ক লজিক্যালি বাট কনকারেন্টলি। লার্নিং অকুর্স প্রিমিয়ারলি থ্রু সেন্সরি অ্যান্ড মোটর অ্যাক্টিভিটিস। এটা আবার ইনফেন্সির মধ্যে কিংবা সেন্সরি মোটর যে স্টেজ আছে সেই স্টেজের মধ্যে হবে। এটা হবে না, এটা হবে না। অপশন 2 আর 3 মধ্যে অপশন 2 যেটা আছে এবিলিটি টু থিঙ্ক অ্যাবস্ট্রাক্টলি অ্যান্ড ইউজ সায়েন্টিফিকলি, এটা তো মিডিল চাইল্ডহুডে নয়, এটা হয়ে যাবে ফর্মাল অপারেশনাল স্টেজের মধ্যে। আর মিডিল চাইল্ডহুড হচ্ছে যেমন 5 থেকে 11 বলতে পারেন, কিন্তু এটা তো ফর্মাল স্টেজের মধ্যে হয়ে যাবে, এটাও হবে না। অপশন 1, 3, 1টা হবে না, 4টা হবে না, কারণ এখানে সেন্সরি স্টেজে ইনফেন্সির কথা বলছে। অ্যাবস্ট্রাক্ট এটাও হবে না, সেটাও হবে ফর্মাল স্টেজের মধ্যে। প্রথমটা হবে ফর্মাল ইনফেন্সির মধ্যে। অপশন 3টা হচ্ছে সঠিক, মানে মিডিল চাইল্ডহুডের বাচ্চা যে কনক্রিট তার মধ্যে যে সামনে জিনিসগুলো আছে সেগুলি সামনের জিনিসটা নিয়ে সে চিন্তা করতে পারে। কনক্রিটলি মানে সামনের যে জিনিসটা থাকবে সেটার বিষয়ে সে চিন্তা করতে পারবে। বিগিন টু থিঙ্ক লজিক্যালি। কনক্রিট অপারেশনাল স্টেজের অপশন, সেটা অপশন 3 সাথে রিলেটেড আছে। পেঁয়াজের যে কনক্রিট অপারেশনাল স্টেজ আছে সেটার সাথে যে জিনিসটা সামনে থাকবে সেই সামনের জিনিসটার প্রতি সে চিন্তা করতে পারবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 30, ফ্যামিলি অ্যান্ড নেবারহুড আর ফ্যামিলি আর নেবারহুড এটা কি? সাইকোলজিক্যাল এজেন্সিস অফ চিলড্রেন, এটা হচ্ছে মানে সোশ্যালাইজেশনের এজেন্সি ফ্যামিলি আর নেবারহুড। প্রাইমারি সোশ্যালাইজেশন এজেন্সি মিডিল নয়, এজেন্সি দুই ধরনের আছে। ফ্যামিলি হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি সোশ্যালাইজেশন, দুই ধরনের সোশ্যালাইজেশন। ফ্যামিলিটা সবসময় প্রাইমারি সোশ্যালাইজেশনের মধ্যে পড়ে, আর এই যে নেবারহুডটা সবসময় কোনো সময় প্রাইমারির মধ্যে দিয়ে দেয়, কোনো সময় সেকেন্ডারির মধ্যে। আপনার এটা জানা দরকার যে ফ্যামিলিটা সবসময় প্রাইমারির মধ্যে পড়বে আর নেবারহুডটা সবসময় সেকেন্ডারির মধ্যে, কিছু সময় সেকেন্ডারির মধ্যে থাকে আর কিছু সময় প্রাইমারির সাথে থাকে। তাই আপনারা এটা অপশনের উপর ডিপেন্ড করে যখন এই কোয়েশনটা আসবে, এখানে ফ্যামিলি অ্যান্ড নেবারহুড আর প্রাইমারি এজেন্সি অফ সোশ্যালাইজেশন, কারণ ফ্যামিলিকে আমরা কখনো প্রাইমারি থেকে সরাতে পারবো না। অপশন 2টা হচ্ছে সঠিক অপশন। সো এখানে আমাদের 30টা অপশন সঠিক হয়ে গেল, 30টা কোয়েশন সলভ হয়ে গেল। যদি আপনার ক্লাসটা ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না।
যদি আপনি বাংলা পেডাগজির প্রিপারেশন করছেন তাহলে এই চ্যানেলের মধ্যে থেকে করতে পারবেন। একটা কম্প্রিহেন্সিভভাবে বাংলা পেডাগজি ডিসকাস করা হচ্ছে, একদম বেসিক কোয়েশন থেকে অ্যাডভান্স লেভেল পুরো সিলেবাসটা কমপ্লিট করা হবে বাংলার, প্লাস আপনার সিডিপির সিলেবাসও কমপ্লিট করা হবে। অ্যাটলিস্ট 20টা ক্লাস দেওয়া হবে সিডিপির জন্য। যে ক্লাসগুলো হচ্ছে আপনার এই চ্যানেলের মধ্যে, সেগুলো আপনার জন্য অনেক বেনিফিট হবে, তাই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাকি ইবিএসেরও কিছু ক্লাস আসতে পারে। সো ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য।